আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঘাস ফড়িং এর দ্বিতীয় ক্লাস। ঘাস ফড়িং চলছে না তোমাদের? হ্যাঁ, ঘাস ফড়িং চলছে। হ্যাঁ, ঘাস ফড়িং চলছে। আচ্ছা দেখো, ঘাস ফড়িং এর হলো দেখো ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র। ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র। হ্যাঁ স্যার। না স্যার, ছিল হবে না? না, এটা তো পড়াইছিল। পড়াইছি তো। পুষ্টিতন্ত্র থেকে শুরু। দেখো ঘাস ফড়িং পুষ্টিতন্ত্র, একটা বিষয় মনে রাখবা, পুষ্টিতন্ত্র বলতে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি দুটো মিলে পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র বলতে শুধু পৌষ্টিক নালী বোঝায় না, তাই না? দুটো মিলে আমাদেরও পৌষ্টিকতন্ত্র, মুখ থেকে পায়ে পর্যন্ত পৌষ্টিক নালী, তার সাথে গ্রন্থি আছে, লিভার, অম্লাশয়, সবকিছু মিলে হলো পৌষ্টিকতন্ত্র হয়। এখন এই ঘাস ফড়িং এরও পৌষ্টিকতন্ত্রকে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীর আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্টোমোডিয়াম, স্টোমা মানে হলো মুখ, স্টোমা মানে মুখ, গ্রিক শব্দ স্টোমা মানে মুখ, আর ওডিয়াম মানে হলো পথ, মানে মুখের দিকের পথ বা গহ্বর এরকম বোঝায়। হ্যাঁ, তো মুখের দিকের অঞ্চলগুলোতে কি কি আছে? মুখ ছিদ্র আছে, মুখ ছিদ্রের পরে গলবিল আছে, আমাদেরও গলবিল আছে, তাই না? তারপরে খাদ্যনালী, যেখান থেকে খাবারটা গিলে, তারপরে ক্রপ আছে। ক্রপটা কিন্তু আমাদের নাই, তাই না? ক্রপ হচ্ছে যে ঘাস ফড়িংয়ে যেটা হয়, ঘাস ফড়িংয়ে কিন্তু যে শক্ত দাঁত নাই, ওদের একটা দাঁত আছে ম্যান্ডিবল, কিন্তু ওরকম শক্ত দাঁত নাই। কিন্তু ওদের হচ্ছে যে খাদ্যনালী, ধরো এটা খাদ্যনালী, পাকস্থলীতে যাওয়ার আগে এখানে একটা স্ফীত অঞ্চল থাকে। হ্যাঁ, এই স্ফীত অঞ্চলটা ক্রপ। কেন ক্রপ? মানে শস্য, আমরা জানি না? তো এখানে আসলে খাদ্য খাবারগুলো, শস্যগুলো এখানে সাময়িক জমা হয়। হাঁস মুরগি আছে স্যার। হ্যাঁ, হাঁস মুরগিরও আছে, তো জমা হয়। আর এইখানে কিন্তু দাঁত থাকে আর কি। হ্যাঁ, 6টা দাঁত থাকে এই জায়গাগুলোতে, 6টা দাঁত থাকে, দুই পাশ থেকে এরকম 6টা মনে করো দাঁত থাকে। এই দাঁতগুলাই সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারকে মিহিন করে। তো তারা ওরা সময় খেয়ে নিল যেমন তেমন করে, পরে ওখানে যায় আবার এটা এই দাঁতগুলো দিয়ে আবার মিহিন হয়, ওটাকে বলে ক্রপ। ক্রপ মানে শস্য, শস্য যেহেতু শস্যগুলো এখানে জমা হয় এই কারণে, বুঝছো? এই এরপরে দেখো গিজার্ড। গিজার্ড হচ্ছে যে যে দাঁতগুলো আছে ক্রপের মধ্যে, যে দাঁতগুলো আছে সবগুলো দাঁতকে একসাথে গিজার্ড বলা হয়। গিজার্ড মানে হলো ল্যাটিন শব্দ রান্নাঘর, মানে এখানে রান্নার কাজ হয়, মানে কুটাকাটি হয়, মানে ছোট ছোট হয়, এই জন্য নাম হলো গিজার্ড বা রান্নাঘর। এরপরে দেখো মেসেন্টেরন মানে মধ্য পৌষ্টিক নালী। মেসেন্টেরন মানে মধ্য পৌষ্টিক নালী, মেসো মানে মধ্য, অ্যান্টেরন মানে পরিপাক নালী, তাহলে মধ্য পরিপাক নালী। নিউট্রিক পরীক্ষা শেষ হয়নি না? শেষ হয়নি? সিটিদের তো তাও ভালো শেষ হয়ে গেছে। শুরু হলো স্যার, কি বলবেন? তোমাদের কেমন শুরু হলো না? সময়টা তো আলাদা। এই 8 তারিখ থেকে যে পরীক্ষা দেওয়া শুরু করছি, আগে আমাদের সাথে পরীক্ষা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এতদিন ধরে পরীক্ষা হলে তো সমস্যা আসলে। এরপরে দেখো পোক্টোডিয়াম। দেখো গ্রিক পোক্টো, পোক্টোডিয়াম কথাটা আসছে গ্রিক পোক্টো। প্রোক্টো, প্রোক্টো মানে মল, প্রোক্টো মানে মল। আর ডিয়াম মানে অংশ বা নালী, ডিয়াম মানে অংশ বা নালী। যে জায়গায় আর কি পোক্টোডিয়াম, যে জায়গায় আর কি মল থাকে ওইটাকে বলে পোক্টোডিয়াম। যে নালীতে মলগুলা থাকে ওইটাকে বলা হয় পোক্টোডিয়াম। হ্যাঁ, আমাদের যেমন রেকটাম, তাই না? সেরকম ওদের হলো পোক্টোডিয়াম বলা হচ্ছে। তো ওই জায়গাগুলোতে আবার 4টা অংশ আছে। তো আমাদের তো ওরকম পোক্টোডিয়াম নাম নাই, তবে এদের হচ্ছে 4টা অংশকে একসাথে পোক্টোডিয়াম বলা হয়। মানে এই গোটাটা জায়গাতে এদের কিন্তু মল থাকে আসলে। আমাদের যেমন বৃহদান্তে মল জমা হয় প্রথমে, হ্যাঁ, বৃহদান্তে মল জমা হয়, তারপরে হচ্ছে বৃহদান্তে যখন মল আসে তখন কিন্তু আমাদের পায়খানা যাবে না। যখন রেকটামে মল আসে তখন ওখানে যে স্নায়ুতন্ত্রগুলো আছে না, এগুলো খুবই সেন্সিটিভ। ওখানে মল টাচ লাগার সাথে সাথে রিয়াকশন শুরু করে দেয়, স্বয়ংক্রিয়ভাবে ও খালি এমন 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 করতে শুরু করে দেয়, বুঝছো? সংকোচন অনুসরণ শুরু করে দিবে। তখন তুমি বুঝবা যে আমাকে ছোট রুমে যাওয়া লাগবে। তার আগে তো তুমি বুঝবা না। ধরো ওখানে আসলেই তোমার সব কাজ বাদ, আগে ওটা করা লাগবে, তারপরে তোমার হচ্ছে যে, বুঝছো? এরকম আর কি।
তো ওই যে একটা স্টুডেন্ট বাসার কাছে সকালে আর কি পড়তে আসেই ওর ল্যাকটিন চাপছে, তো এখন লজ্জা আমাকে বলছেও না, তখন আমাকে বলছে যে আমাকে না একটু বাসায় যাওয়া তুমি কেবলে আসলা, তো কেবলে আসে আমার বাসায় যাওয়া কেন? তো বলছে না একটু দরকার পড়ে গেছে। আমি বলছি কোনো ফোন টোন আসলো না, তুমি কি করে বুঝলে তোমার দরকার পড়ে গেছে? এখন সমস্যা মনে আর বলছেও না, তারপর আমার কানে কানে বলছে যে তা আমি এটা কোনো ব্যাপার হলো, আমাদের বাসায় করো। তারপরে হচ্ছে যে মানে লজ্জায় এখন বাসায় যাই করা লাগবে। তো কি একটা কথা, হ্যাঁ? তো এটা তো লজ্জার কিছু না, তাই না? আচ্ছা, তাহলে হলো ইলিয়াম। ইলিয়াম মানে আসলে কোমর, কিন্তু হ্যাঁ কোমরের অঞ্চলে থাকে, তো তাই এই যে এই জায়গাটা আমাদের যেমন ইলিয়াম বলা হয়, এখানে একটা হাড় আছে ইলিয়াম। কোলন মানে কি জানো? কোলনের বাংলা অর্থ কিন্তু রাস্তা। কোলনের বাংলা অর্থ রাস্তা। রেকটাম মানে তো মলাশয়, কোলন মানে বড় রাস্তা বোঝায়। পায়োসিট তো জানোই। তাহলে এখন এখানে এমসিকিউ এইভাবে আসতে পারে, হ্যাঁ যেভাবে আসে আর কি। যেমন ধরো ঘাসফড়িংয়ের পুষ্টিক নালীর অংশ কোনটি? তো পুষ্টিক নালীর অংশের মধ্যে স্টোমোডিয়াম, তারপরে মেসেঞ্জারিয়াম, প্রোক্টোডিয়াম সবই। এখন যদি বলি স্টোমোডিয়ামের অংশ কোনটি, তাহলে আবার তোমার এই 5টা মনে রাখতে হবে। তারপরে যদি বলে প্রোক্টোডিয়ামের অংশ কোনটি বা অংশ নয়, অ্যাডমিশন এরকম আসে অনেক সময়, তখন তোমাকে এইগুলো মনে রাখতে হবে। এই জন্য এটা পড়ালাম যে এগুলো এমসিকিউর জন্য কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ। এরপরে পুষ্টিক গ্রন্থি, এটা তো আমাদেরও পুষ্টিক গ্রন্থি আছে, এদের লালা গ্রন্থি আছে, আমাদেরও আছে। হেপাটিক সিকা, হেপাটো মানে কি বলতো? যকৃৎ। হ্যাঁ, এই আজকে তো ভালো ফর্মে আছে, পারে গেছে শিশির, হ্যাঁ বুঝছো। আজকে পরীক্ষা থাকলে পিএমসি কনফার্ম হয়ে যেত। না মানে ফর্মে আছে, একটা পারতে মানে সবগুলো পারবে, তাই না? হেপাটো মানে যকৃৎ। সিকা নামকরণ কেন হয়েছে বলতো? সিকা মানে কি হতে পারে? সিকা না, গহ্বর না। সিকা কথাটা বহুবচন, এক বচন হলো সিকাম। সিকাম মানে বদ্ধ থলে। সিকাম মানে বদ্ধ থলে। ঘাসফড়িংদের তোমারে আঁকবো, হ্যাঁ ঘাসফড়িংদের এরকম এইভাবে থাকে, এই জায়গাগুলোতে এরকম সুতার মতো যেটা লাগে, এই জিনিসটা আসলে এদিকে কিন্তু এদের মুখ হলো খোলা, কিন্তু এদিকে বন্ধ। এই জন্য এর নাম হয়েছে বদ্ধ রাস্তা। বদ্ধ রাস্তা কারণ এদিকে কিন্তু বন্ধ, এদিকে খোলা। এটা একটা নালী, যে নালীর শেষের দিকে কিন্তু বন্ধ, হ্যাঁ, আর এদিক কিন্তু আবার খোলা। তো এই জন্য নাম হলো বদ্ধ রাস্তা। যে রাস্তা ঢোকার পরে ওদিক দিয়ে বের হওয়ার কোনো পথ নাই, এটাকে বলা হয় বদ্ধ রাস্তা। তাহলে এই জন্য নাম হচ্ছে সিকাম। তারপরে এই গেল, আর মানে কি যকৃতের মতোই কাজ করে। যকৃৎ আমাদের যেমন এরকম এর কাজ করে, এই জন্য নাম হচ্ছে হেপাটিক সিকা। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। এবার দেখো ঘাসফড়িংয়ের পুষ্টিক নালীর মুখ ছিদ্র, এই জায়গাটা একটু খেয়াল করো। তবে এই অংশটা পড়তে হবে, স্টোমোডিয়াম কিন্তু কাইটিন নির্মিত হয়, এটা 3 নম্বর লাইনে আছে। স্টোমোডিয়ামের এই অঞ্চলটা কাইটিন নির্মিত। কাইটিন মানে তো জানো, তাই না? একটু শক্ত হয়, তাই না? কাইটিন মানে খোলক বা আচ্ছাদন এরকম বোঝায়, হ্যাঁ। তাহলে কাইটিন মানে একটু শক্ত হয়। এটা হলো পলিস্যাকারাইড আর অ্যামিন গ্রুপ থাকে। তো স্টোমোডিয়ামের মধ্যে মুখ ছিদ্র আছে। মুখ ছিদ্রের এই জায়গায় সিবিরিয়াম কোথায় থাকে এভাবে যদি আসে, যে দেখো এটি প্রাকমৌখিক প্রকোষ্ঠ, সিবিরিয়াম বলা হয়। কোনটা জানো? সিবিরিয়াম হলো এরকম, যে ঘাসফড়িংদের ক্ষেত্রে যেটা হয়, এটা ওদের মুখ ছিদ্র, কিন্তু এই জায়গাটাতে এটা ধরো খাদ্যনালীর প্রথম মুখ, আর এখানে তো মুখভঙ্গ আছে, কিন্তু এই মুখভঙ্গের এই জায়গাটা একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার নামে কিন্তু, হ্যাঁ এই ফাঁকা জায়গাটার নামই হলো সিবেরিয়াম। সিবেরিয়ামের বাংলা কি? সিবেরিয়ামের বাংলা কি বলতো? সিবাস মানে হলো ল্যাটিন শব্দ সিবাস, ল্যাটিন শব্দ সিবাস মানে খাদ্য। ল্যাটিন শব্দ সিবাস মানে খাদ্য, আর হচ্ছে রিয়াম মানে হলো ধারণের স্থান। রিয়াম আছে না, রিয়াম মানে ধারণের স্থান, ধারণের ধারণের স্থান, হ্যাঁ মানে হচ্ছে খাদ্য ধারণের স্থান।
খাদ্য ধারণের স্থান। এই জায়গাতে খাবারগুলা তোমার এখানে মুখভঙ্গ আছে, এই মুখভঙ্গ দিয়ে যখন নাড়াচাড়া করে তখন এখানে খাবারটা থাকে প্রথমে, তারপরে নিচের দিকে নেমে আসে। তারপরে ধরো সিবিডিএম এর পরে গলবিল অঞ্চল, তারপরেই কিন্তু এখানে গলবিলের পরে এটা হলো ক্রপ চলে আসলো, এটা হলো গলবিল অঞ্চল। আচ্ছা, তাহলে সিবিডিএমটা আমরা মনে রাখবো, মুখছিদ্রের পরেই এটা থাকে, তাই বলছি এটি প্রাক মৌখিক প্রকোষ্ঠ। সিবিডিয়ামের নাম হলো প্রাক মৌখিক প্রকোষ্ঠ নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত ছিদ্র বিশেষ প্রকোষ্ঠটি মুখ ছিদ্রে মুখভঙ্গে বেষ্টিত। তার মানে এই প্রকোষ্ঠের আশপাশে মুখভঙ্গ আছে, এটা বলছে। গলবিল থেকে কোনো কোশ্চিন নাই, গ্রাসনালি থেকেও কোশ্চিন নাই, তবে ক্রপ থেকে কিন্তু অনেকবার কোশ্চিন আসছে। মেডিকেল অ্যাডমিশনে ক্রপ থেকে 3 বার কোশ্চিন আসছে, এই ক্রপের এখান থেকে, এই ক্রপের কাজটা আর কি। হ্যাঁ, ক্রপের কাজ। তার মধ্যে দেখো ক্রপ হলো দেখতে কেমন, মোচাকৃতি থলির মতো। ক্রপ হলো মোচাকৃতি থলির মতো, এটা লাগবে। তারপরে হলো খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জমা থাকে। ক্রপের সংকোচন প্রসারণ খাদ্যবস্তুটা চূর্ণ হয়, লাভার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়। এটা ক্রপটা হলো অ্যাডমিশনে আসছে যেহেতু 3 বার, এই জন্য একটু ভালো করে পড়বা। এবার দেখো গিজার্ড। গিজার্ড মানে রান্নাঘর না, এটা সৃজনশীলের জন্য না, এটা এমসিকিউর জন্য। হ্যাঁ, কাজগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কাজগুলো আর কি। হ্যাঁ, গিজার্ড হলো রান্নাঘর বলা হয়। আরেকটা বাংলা আছে গিজার্ডের, আরেকটা বাংলা অর্থ চূর্ণ করা বা ভেঙে ফেলা। এটা ফরাসি শব্দ, গিজার্ড কিন্তু ফরাসি শব্দ। গিজার্ড, হ্যাঁ, গিজার্ড হলো ফরাসি শব্দ। রান্নাঘর বা চূর্ণ করা বা ভেঙে ফেলা এরকম হচ্ছে। গিজার্ডটাও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। গোটা কাজ এবং বর্ণনা দেখো। 2 নম্বর লাইন, এটি বেশ শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট এবং অন্তঃপ্রাচীরের কাইটিনময় 6টি দাঁত, 6টি অনুলম্ব ভাঁজ নিয়ে গঠিত। দাঁতের পিছনে চুল ও 6টি প্যাচ। এখানে একটু মনে রাখতে হবে, চুল কিন্তু 6টা না, চুল অসংখ্য। অনেক সময় পরীক্ষা থাকে চুল 6টি, তুমি ভুল করে ধরো 6টি দিয়ে দিলা, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে থাকে আর কি। মানে এটা যদি প্রস্তুত সেট করো তুমি, ধরো প্রস্তুত করলাম, হ্যাঁ, ধরো এই জায়গাগুলোতে দাঁত আছে, তো এই জায়গাগুলো ধরো দাঁত আছে। তোমাদের খাইয়ে কাজ কাম না, তাই সময় কাটাতে তো হবে, তাই না? সময় কাটাতে দাঁতের ভিতরে মানে এইরকম জায়গাতে চুল থাকে, গোল ভাবে চুল থাকে আর কি। মানে এই চুলের কাজ কি জানো, এটা তো গোল আর এরকম ধরো গোল। হ্যাঁ, এখানে ধরো দাঁত আছে, এর নিচে গোল করে কি থাকে, অসংখ্য চুল থাকে। কেন থাকে? এটা না পিসা পর্যন্ত যদি এটা দেখা যায় যে একটা বড় দানা চলে আসে না, চুলগুলো ধরে ফেলে, ধরে আবার ভিতরের দিকে দিয়ে দেয়, এই ভালো মতো চিবানো হয় না, আবার চিবানো, হ্যাঁ, স্প্রিং মতো কাজ করে, আবার উপরের দিকে করে, তখন আবার উপর দিকে চলে যায়। মানে যখন মিহিন হবে তখনই শুধুমাত্র আসতে দিবে, হ্যাঁ। কি মাছ, কি বলে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাছ হলো এইভাবে লিখতে হয় আর কি, যে মাছ এমন একটা প্রাণী যারা হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাস গ্রহণ করে এবং সাধারণত তারা পানিতে থাকে, এইভাবে লিখতে হবে। পানিতে থাকে, আমিষের চাহিদা পূরণ করে, তারপরে মেটাজেনেসিস হচ্ছে যে মনে রাখবো সব সময় যে এটা একটা রূপান্তর আর কি। হ্যাঁ, রূপান্তর, এটা যেটা আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু একটা বিষয় মনে রাখবে, দাঁত 6টা, হ্যাঁ, প্যাট 6টা, প্যাট বলতে নরম কিছু অংশ, আর চুল কিন্তু অসংখ্য। পরীক্ষা একবার এরকম আসছিল যে 6টা চুলও দিয়েছে 6টা, চুল তো আর 6টা না, এটা অসংখ্য। বই কিন্তু কিছুই লেখা নাই, কিন্তু এটা অসংখ্য হবে। হ্যাঁ, অসংখ্য হলে তো আর বলা যাবে না, তাহলে প্রত্যেকের কাজ লাগবে আর কি। হ্যাঁ, দেখো মেসেন্টেরন, এইটা কিন্তু মেসেন্টেরন কাকে বলে, বরিশাল বোর্ড 23 সালে কয়ের জন্য আসছিল। মেসেন্টেরন কাকে বলে?
বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড, হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের যে ছুটে যায় এই ক খ গুলা, এগুলো তোমরা এটা কপি আছে, এটা তোমরা ফটোকপি করলে ভালো, ফটোকপি করে নেবে। কিন্তু স্যার আপনি দেখতে পারবেন না। হ্যাঁ না, এটা আসলে না, এটা তোমাদের জন্য না, তোমাদের সময় দিব। এটা তোমরা যখন হচ্ছে যে সেকেন্ড ইয়ার উঠবে তখন এটা হলো ওদের মানে তোমাদের বড় ভাইদের, এটা এই স্যার বড় ভাইদের আর কি, হ্যাঁ। কিন্তু তোমাদেরও কাজে দিবে আর কি। নিজ দায়িত্ব আপনাকে দেওয়া দরকার এটা আপনার। না, এটা তো তোমাদেরও দিব নিজ দায়িত্ব, কিন্তু দুইবার দিব না। কি সমাধান আছে? এটা হচ্ছে দুইটা মানে প্রথম দ্বিতীয় একসাথে আছে। এখানে যত জ্ঞানমূলক অনুধাবন, বুঝছো, জ্ঞানমূলক অনুধাবন সবগুলা আর কি একসাথে আছে। তো এটা পড়তে সুবিধা হবে, পরে তোমাদের সময় সাজেশন দিব তখন আবার একটু ভিন্ন হবে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এবার মেসেঞ্জার কাকে বলে এটা যেহেতু আসছে, এটা হলো জ্ঞানমূলকের জন্য পড়বা, বরিশাল বোর্ড 23 সাল কয়ের জন্য। এরপরে দেখো একটা কথা আছে মেসেঞ্জারের এখানে, হ্যাঁ, যে মেসেঞ্জারের অন্তঃপ্রাচীর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই খেয়াল করো, এখনটা রাখো। মেসেঞ্জারের অন্তঃপ্রাচীর কিউটিকলের পরিবর্তে পেরিটোপিক পর্দা নামক বৈষম্যযুক্ত পর্দাতে আবৃত। পেরিটোপিক মানে কি? পেরি মানে চারপাশ, আর টপিক মানে পুষ্টি, পুষ্টির চারপাশের পর্দা। বাংলা অর্থ কি দাঁড়ায়? পুষ্টির চারপাশের পর্দা। তার মানে এই পর্দাতে খাবারের পুষ্টি টুষ্টি এগুলো রেডি হচ্ছে, হ্যাঁ। তাহলে এইখানে যে পর্দা থাকে সেই পর্দার নাম হলো পেরিটপিক। পেরি মানে চারপাশ, পেরি মানে চারপাশ, এই হ্যাঁ চারপাশ, চারিপাশে আর কি পুষ্টি। টপিক মানে পুষ্টি, তার মানে যে টপিক মানে পুষ্টি, টপিক মানে পুষ্টি, টপিকস না, টপিক, টপিক মানে পুষ্টি, হ্যাঁ। টপিক মানে বিষয়। তাহলে হলো পেরিটপিক, তাহলে পুষ্টির চারপাশে পর্দা এটা আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা লাগবে যে কিউটিকলের পরিবর্তে মেসেঞ্জার অন্তঃপ্রাচীর কি দিয়ে গঠিত? পেরিটপিক পর্দা দিয়ে গঠিত। এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তবে তোমরা ইয়েদের দেখবা যে গরু ছাগলদেরও কিন্তু জাবর কাটে না, হ্যাঁ স্যার, সব সময় স্যার জাবর কাটে। অবিরাম যখন না কাটে হ্যাঁ, তখন তবে ডাক্তার এখানে একটু কাটে। মনে রাখতে হবে গরু ছাগলের সিস্টেমটা একটু ভিন্ন। গরু ছাগলের সিস্টেমটা একটু ভিন্ন। গরু ছাগলের যে জাবর কাটার যে জায়গা, ওটার নাম ক্রপ না, ওর নাম হলো রুমেন, ওর নাম হলো রুমেন। এটা এখানে কিন্তু দাঁত থাকে না, বুঝছো? কোন জায়গায়? এর বাংলা অর্থ জাবর থলি, এর বাংলা অর্থ জাবর থলি। এগুলো ওটা শুনি করবে স্যার, বন্ধু বন্ধু করতে হয় না। গরুর ডাক্তার বানানো ঠিক আছে? না, এটা তুমি সায়েন্সে পড়তে একটু কেউ যদি তোমাকে বলে এটা এই জন্য। আচ্ছা, এই থলিটার কাজ কি জানো? এই থলিটা এখানে কিন্তু গিজার থাকে না, মানে এখানে দাঁত নাই। এখানে হলো গরু ছাগল তাড়াহুড়া করে খায় না, তাড়াহুড়া ধরো কোনো জায়গায় চুরি করে কিছু পাইছে, না না না, যখন হলো যে 2-3 ঘন্টা না খায় তাহলে তখন তারা হবে। হ্যাঁ হ্যাঁ, না খায়, আগেও তো খায়। তুমি মনে করো যে ওরা না, ওই খাইতেই দেরি স্যার, খাইতে খাইতেই দেরি। এখানে জমা রাখে, বুঝছো? অবসর সময় মানে যখন ওর রোজ কোনো রাত না স্যার, বসে হ্যাঁ? যাবে তখন। ওই তো অবসর সময়, অবসর সময় ধর ওই, হ্যাঁ হ্যাঁ, আর ওই যদি ও ভালো করে চিবাতে যায় তাহলে তো সময় নষ্ট হবে না, ভাগ কম পাবে। তখন পরে অবসর সময় এবার হলো এটাই ওটা আর ছাগল করে স্যার, কুকুরে ওটা নাই, ওই তো বলছি, কুকুর বড় বড়। কুকুরের তো ওটা নাই, ওই জন্য করে না। গরু ছাগলে আসছে তাই করে, বুঝছো? এই তবে এটার ভিন্ন নাম, হ্যাঁ। কিন্তু খরগোশের ক্ষেত্রে কি হয় স্যার? খরগোশের ক্ষেত্রে তো ওরকম জাবর কাটে না খরগোশ, ও তো এমনি এমনি খায় সরাসরি। ওই কাপে কেন স্যার? কাপে কেন? শীতে কাঁপে হয়তো, না স্যার, এমনি এমনি কাপে কাপে স্যার। স্যার। এমনি কাঁপে, হ্যাঁ এমনি সময় কাপে না। কেন? ধরতে যাবে কাঁপতে লাগে যাবে। ধরতে লাগলে কাঁপে, কাঁপতে। ভয় পায় তাহলে। ওকে ধরা যায় না স্যার আমার। আচ্ছা দেখো, ওই তোমার আমরা ছোটকালে, বুঝছো, আমাদের এক বড় ভাইরা যখন 1-2 বলি, বড় ভাই ওই কি করতে জানো? বড় ভাইরা কুকুরের লেজের সাথে ফুলঝুরি লাগাই দিত এইভাবে, হ্যাঁ। মুরগিতে করছিল, মুরগি মারা গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। হ্যাঁ, ওই যে ফুলঝুরি ছিল, ফুলঝুরি ছিল না,
ওই যে পুজোর উড়াই না স্যার আর হচ্ছে না ও আচ্ছা পটকা কই স্যার এটা তো স্নেহা চিনো? ফুললে আবার ও আচ্ছা, ওই ফুলঝুরিটাই, ওই ফুলঝুরি মুরগির লেজের সাথে বাঁধে দিয়েছে, দিয়ে ধরা দিয়েছে। মুরগি তখন প্রথমে কিছু দৌড়াচ্ছে, পরে হার্ট অ্যাটাক করে মরে গেছে ভয়ে। কারণ ওদের জামা তো শক্ত না তো, বুঝছো? আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে এখান থেকে আর কিছু নাই, তবে কাজগুলো সবসময় মনে রাখতে হবে। মেসেন্টারের গহ্বরে খাদ্যবস্তু পরিপাক ঘটে এবং প্রাচীরে অবস্থিত ভিলাই খাদ্যরস শোষণ করে। ভিলাই মানে কি? ভিলাই মানে আঙ্গুল, ভিলাস থেকে আসছে, ভিলাস ভিলাস মানে আঙ্গুলের মতো, হ্যাঁ এই পোক্টোরিয়াম। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু ডেন্টালে আসছিল, সেটা হলো নিচের কোনটি ঘাস পুডিং এর পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ? মেডিকেল অ্যাডমিশন ডেন্টালে 19 সালে কিন্তু আসছিল, মানে কোনটি পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। তো এই যে এইগুলা, এই যে 5টা, হ্যাঁ এই 4টার কথা মনে রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে থেকে শুধু এটা মনে রাখতে হবে যে রেকটাম বা মলাশয়ের রেকটাল প্যাপিলা, রেকটাল প্যাপিলাটা মনে রাখতে হবে। প্যাপিলা মানে হলো গুটি বা স্তন্যের গোটা। ওই যে রেকটামের মধ্যে যে স্ফীত হয়ে থাকে ওটাকে বলা হচ্ছে প্যাপিলা। এটা কয়টা থাকে এটা মনে রাখতে হবে এমসিকিউ, যে এর অন্তঃস্থ প্রাচীরে 6টি রেকটাল প্যাপিলা থাকে। আচ্ছা, তবে ঘাস ফ্লোরিং এর যদিও এটা আসে না, কিন্তু এই ছবিটা একটু দেখে নাও, যে ছবিটা হচ্ছে কোনটা কি একটু জেনে রাখার জন্য। হ্যাঁ, যে প্রথমে দেখো গ্রাস নালী বা খাদ্য নালী, তারপরে তো ক্রপ, ক্রপের নিচের দিকে কিন্তু গিজার্ড থাকে। ক্রপ যেখানে স্ফীতি শেষ হয়েছে ঠিক সেই জায়গায় গিজার্ড থাকে আর কি। তারপরে কিন্তু এই যে মেসেন্টেরন, যেটা মেসেন্টেরনের মাঝামাঝি জায়গাতে হেপাটিক সিকা থাকে। তো এটা কিন্তু আসলে 6টা থাকে। এই হেপাটিক সিকা ওদের মানে গ্রন্থি যে কাজটা করে সেই কাজটাই করে। তারপরে হচ্ছে মেসেন্টেরনের আর হচ্ছে ইলিয়ামের মাঝে মালপিজিয়ান নালিকা, এই নালিকাটা কিন্তু 100টা থাকে। এই নালিকাটা থাকে 100টা। মালপিজিয়ান নালিকাটা 100টা থাকে, এটা লেখা আছে কিনা, না থাকলে একটু লিখে নিতে হবে। লেখা নাই, এটা 100টা থাকে, একটু লিখে নাও। তো মালপিজিয়ান নালিকাটার কাজ কি? এরা হলো এদের তো কিডনি নাই, মালপিজিয়ান নালিকায় কিডনির কাজ করে, রেচন অঙ্গ হিসেবে কাজ করে। মানে ওই সুতার মধ্যে তোমার কি হয়, যে এই যে সুতা, রক্তগুলা, এই আশপাশে কি আছে? রক্ত আছে। রক্তের বজ্র পদার্থগুলো এর মধ্যে দিয়ে মেসেন্টেরন হয়ে মলের সাথে একসাথে বের হয়ে যায়। হ্যাঁ, যেহেতু ওদের ইয়ে নাই, কিডনি নাই, হ্যাঁ, এক পথে দুই গাছ হয়, বুঝছো? যেমন মুরগিদেরও তাই। মুরগিরা কিন্তু প্রসাব করে না, মুরগিরা কিন্তু প্রসাব করে না, এক পথে দুই গাছ হয়, বুঝছো? প্রসাবের পানি আর গহেশ্বর পানি একসাথে বের হয়, বুঝছো? ওদের কিন্তু ইয়ে নাই, সিস্টেম নাই। হ্যাঁ, তবে পশু পাখিদের এরকম ঘটনা ঘটে না। হ্যাঁ, পাখিদেরও তাই। পশু পাখিদের এরকম ঘটে না যে ওদের কখনো, মানুষের যেমন অনেক সময় পায়খানা কষা হয়ে যায় না, হ্যাঁ, কিন্তু গরু ছাগলদের এরকম ঘটনা ঘটে না, ওদের কখনো পায়খানা কষা হয় না। হ্যাঁ, কেন হয় না বলো? পশু পাখিদের অসুখ বিসুখ কম, মানুষের অসুখ বেশি, কেন বলো? চাবি খাই চাবি খাইছে। কই চাবায় তো, বিড়াল টিড়াল তো চাবায় না খুব একটা। ওদের কেন বেশি বলো? পশু পাখিদের অসুখ বিসুখ কম, তাই না? ওদের ঠান্ডা গরম লাগে কম, ওদের অসুখ বিসুখ হয় কম, মানে তারপরে হচ্ছে যে তাই না, ওরা হচ্ছে তোমার পচে যাওয়া খাবারটাই তো তুমি ইয়ে কি দিচ্ছ, বিড়াল কুকুরকে দিচ্ছ। তাহলে ভেজালের তো মানে যত ভেজাল খাবারই দাও, পশু পাখিদের কিচ্ছু হবে না। তোমার ভেজাল খাবারের সমস্যা হচ্ছে, কিন্তু ওর কিচ্ছু হবে না। পরিবর্তন তো সক্রিয়, আমাদেরটা নিষ্ক্রিয় কেন বলো? কম সক্রিয় কেন বলো তো? আমরা তো বেশি পরিষ্কার খাই, তাই না? ওরা, আমরা তো সবকিছু আল্লাহ দিয়েছে। হ্যাঁ, মানে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, যে অর্ডার কথাটা কিছুটা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল আছে। মানে ওই আমেরিকান, মানে নতুন ভাবে আবিষ্কার করছে আমেরিকান কিছু বৈজ্ঞানিক, বলছে যে আসলে মানুষ হলো এই পৃথিবীর না। হ্যাঁ, ওই জন্য মানুষের এই পৃথিবীতে অ্যাডজাস্ট করে নিতে সমস্যা হচ্ছে না, এই পৃথিবীর না, অন্য কোনো গ্রহ থেকে আসছে।
মহাকাশের হ্যাঁ মানে জান্নাত থেকে আসছে আর কি, হ্যাঁ আমরা আসলে এলিয়ান, আমরা অন্য কোনো গ্রহ থেকে আসছে, ওই জন্য এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আর এই পৃথিবীতে যত পশু পাখি আছে ওরা হচ্ছে এই পৃথিবী, তাই ওরা ওদের ঠিকই অ্যাডজাস্ট হয়ে গেছে, ওদের কোনো সমস্যা নেই। ওদের চাকরি বাকরি কিছু না করলেও ওরা বিড়ি খাওয়াবে, আমাদের করতে হয়, কারণ আমরা তো এই জগতের না, আমরা তো অতিথি, ওই জন্য আমাদের হলো এত ঝামেলা, বুঝছো? না না, কে বলছে ছিল না? ছিল তো, কে বলছে? না না, কে বলেছে? আদম আলাইহিস সালাম আসার আগে পশু পাখি উদ্ভিদ লতা পাতা নদী সব ছিল, সব ছিল। পশু পাখি মানে এমন সব কিছু ছিল। আদম আলাইহিস সালাম তো পরে আসছে পৃথিবীতে, মানে আদম আলাইহিস সালাম আসার আগে আদিম যুগের মানুষ ছিল, যাদেরকে হোমো ইরেক্টাস বলা হয়, তারা ছিল আদিম যুগের মানুষ, ওরা ছিল। ওরা তো মানুষরা আসলে বুদ্ধিশীল ছিল না, বুঝছো? আদম আলাইহিস সালাম আসার আগে পৃথিবীতে সব ছিল, ডাইনোসর তারপরে যত মানে সব মানে সকল পশু পাখি ছিল, বুঝছো? আচ্ছা এবার দেখো, তাহলে পৌষ্টিক গ্রন্থি থেকে কোনো কোশ্চিন হয় না, হ্যাঁ শুধু হচ্ছে হেপাটিক সিকা, এখান থেকে যেহেতু কোশ্চিন আসছে 6 জোড়া হেপাটিক সিকা, এখন 6 জোড়া হলে আবার 12টা হয়, এটা মনে রাখতে হবে। ঘাসফড়িং হেপাটিক সিকা কয়টি, এটা মেডিকেল এডুকেশন 19 সালে আর 12 সালে আসছে, দুইবার আসছে, দেখছো? ঘাসফড়িং এর হেপাটিক সিকা পরের পৃষ্ঠায় 96 পৃষ্ঠায় যে হেপাটিক সিকা আছে না, এটা আসছিল মেডিকেল এডুকেশন 12 আর 19 সালে। তার মানে দেখো রিপিট করছে, একবার 12 সালে আসছে, একবার 19 সালে আসছে, পাওনি? আপনার পৃষ্ঠার সাথে আমাদের ও মিলছে না? ও মানে পুষ্টি গ্রন্থের 3 নম্বরে দেখো, পুষ্টি গ্রন্থি স্যার পায়ে ছিল না নাই, ওটা কি বলো নাই? হয়তো নতুন বইয়ে ওটা আসছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 3 নম্বরে আচ্ছা নাই তোমাদের বই? আছে তো লালা গ্রন্থি, তারপর সিস্টেম, তারপর হেপাটিক সিকা নাই, পুষ্টি গ্রন্থি 3 নম্বর লাইন। হ্যাঁ স্যার পায়ে ছিল কিন্তু আমি যে ওয়ার্ডটা বললেন ওটা নাই। ও 6 জোড়া লালা গ্রন্থি বলছি, 6 জোড়া হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা থাকে, আছে নাই? ও আছে তো ওই যে কোন আকৃতি? কি বলো? আছে স্যার এই শিশিরের চশমা পরা লাগবে, ওই চশমা পরো না, ওই জন্য তুমি দেখতে পাচ্ছ না, চশমা না পরার কারণে চশমা খুলে তুইছে, বুঝছো, যার জন্য দেখতে পাচ্ছ না। চশমা খুলে এখন চশমা পড়ছে, এখন দেখতে পাচ্ছি। তো এটা মেডিকেল এডুকেশন আসলে এইভাবে ঘাসফড়িং হেপাটিক সিকা কয়টি? আচ্ছা দেখো কয়টি, কিন্তু এটা খেয়াল করো 12টি, হ্যাঁ তাহলে দেখছো, যদি বলে কয় জোড়া তাহলে তো 6 হবে, হ্যাঁ তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা এইটাও জিনবিজ্ঞানের কোশ্চেন হয় না, কেন হয় না? কারণ এই খাদ্য পরিপাক শ্বসন পদ্ধতি মানুষের পরিপাক কিন্তু ওখান থেকে মানুষের আসে, ঘাসফড়িং এর আসে না, তাই এখান থেকে একটা কোশ্চেনও মুখস্থ করতে হবে না, শুধু হচ্ছে ঘাসফড়িং তৃণভোজী শাকাশী, এটা মনে রাখবো। এছাড়া এখানকার কোনো কোশ্চেন আসে না। স্যার এই পর্যন্ত এই বাজেই নি তো, না স্যার কয়টা বাজে? 45 তা এখনো 15 মিনিট আছে, একটু আগে হবে না? ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র, ঠিক আছে। এই আর এক পৃষ্ঠা বল, ভালো লাগছে মেরে লিখেছি স্যার, হ্যাঁ কি? মেরে লিখেছি পরীক্ষা। আচ্ছা আচ্ছা, এই যে এই পৃষ্ঠাটা শুধু, হ্যাঁ এই যে ঘাসফড়িং এর সংবহনতন্ত্রের এই পৃষ্ঠা দেখো, শেষ 5 মিনিট আগে সেটা দেবো, তাহলে তো তখন হবে। দেখো ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র, এইটা কিন্তু আসছে, মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? এটা দেখো 3বার আসছে, মানে ময়মনসিংহ বোর্ডে 23 সালে আসছে, রাজশাহী বোর্ডে 23 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। তাহলে মানে ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাকে বলে উদাহরণ সহ। তো তোমরা তো জানো মুক্ত রক্ত সংবহনতন্ত্র জিনিসটা হলো ধমনী শিরার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত না হয়ে গহ্বরের মধ্যে দিয়ে রক্ত যদি যায় তাহলে সেটা মুক্ত রক্ত সংবহনতন্ত্র, তাই না? যেমন ঘাসফড়িং এর ধর এখানে পুষ্টিক নালী আছে, পুষ্টিতন্ত্র আছে, এর আশপাশে ভর্তি রক্ত, আমাদের তো তা না, আমাদের আশপাশে সিলোম আছে ফাঁকা জায়গা, কিন্তু ওখানে রক্ত না, আর এদের যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা রক্তে পূর্ণ। আমাদের হার্টের আশপাশেও ফাঁকা জায়গা আছে, ওখানে রক্ত পূর্ণ না, কিন্তু ওদের আবার হৃদযন্ত্রের আশপাশে ভর্তি রক্ত, মানে ওদের হচ্ছে গোটা গহ্বরে ভর্তি রক্ত থাকে আর কি, হ্যাঁ গোটা শরীরে খালি রক্ত আর রক্ত, ধমনী শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, বুঝছো? এটাই হলো মুক্ত রক্ত সংবহনতন্ত্র। উদাহরণটা গুরুত্বপূর্ণ, আর্থ্রোপোডা আর মলাস্কা। আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কারা পড়ে?
অ্যানিলিডে পর্বে নন কটেড প্রাণীতে এবং কটেড প্রাণীতে এই ধরনের সংবহন দেখা যায়, অ্যানিলিডা আর কর্ডাটা, তাই না? তাহলে আমাদের রক্ত ধমনী শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই জন্য যদি তোমাকে কেউ কোশ্চেন করে, এরকম কোশ্চেন অনেক সময় করা হয় যে আমাদের কোষের মধ্যে কি রক্ত আছে, উত্তর কি হবে বলো তো? না, আমাদের কোষের মধ্যে রক্ত নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কিছু কোষ এত ছোট যে ওর মধ্যে তো লোহিত কণিকাই বড়, ও ঢুকবে কি করে, তাই না? বুঝছো নি, ঢুকতে পারবে না তো। তার মানে হচ্ছে যে আমাদের রক্ত আসলে কোষের মধ্যে থাকে না, রক্তের পুষ্টিগুলো কোষের মধ্যে যায়, কিন্তু রক্ত নিজে কোষের মধ্যে যায় না। কাটলে রক্ত বের হয়, তার কারণ রক্ত জাল কেটে যায়, কৌশিক জালিকা কেটে যায়, এই জন্য রক্ত বের হয়। এই যে পার্থক্যটা ক্ষয়ের জন্য পড়বা, যে কোনো তিনটা পড়লেই যথেষ্ট। মুক্ত রক্ত সংবন্ধ, বদ্ধ রক্ত সংবন্ধ। এখান থেকে একটা কোশ্চিন আসছিল তোমার হচ্ছে মিলিগার 1917 সালে, সেটা হলো ঘাসফড়িং এর রক্ত সংবন্ধনের অংশ 9 কোনটি? হ্যাঁ, 9 কোনটি ভাবে আসছিল। ঘাসফড়িং এর রক্ত সংবন্ধনের অংশ 9 কোনটি? রক্ত সংবন্ধনের অংশ 9 কোনটি? হ্যাঁ, যেমন ধরো, হ্যাঁ হ্যাঁ এগুলো আর কি, হিমোসাইট, হিমোলিম্ফো, এভাবে দিয়ে অন্য একটা দিল ধরো। হ্যাঁ, তাহলে রক্ত সংবন্ধন অংশ না। এখন ধরো প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, এগুলো তো রক্ত সংবহনেরই। হ্যাঁ, তাহলে এর বাইরে কিছু দিলে সেটাই হলো না। তার মানে রক্ত সংবহনের সবগুলো মনে রাখতে হবে, তাই কি না? তাহলে ঘাসফড়িং রক্ত সংবহনের 3টা অংশ মনে রাখতে হবে, হিমোসিল, হিমোলিম্ফো আর হৃদযন্ত্র। আচ্ছা, হৃদযন্ত্র আর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য কি বলো? হয়ে গেছে? আচ্ছা, আর 2-1 মিনিট আমি